গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ একটি মিক্সড জিকে প্র্যাকটিস সেট। আপকামিং অনেক পরীক্ষা তোমাদের আছে, পঞ্চায়েত, ডাব্লিউবিপি বা অন্যান্য অনেক পরীক্ষা সামনে আছে। তো সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা একটা মিক্সড জিকে প্র্যাকটিস করব, যেটা তোমাদের সব রকম পরীক্ষার জন্য কাজে লাগবে। তো এই মিক্সড জিকে প্র্যাকটিস আমরা করছিলাম লাস্ট বেশ কয়েকদিন। আমার ক্লাস কিন্তু হয়নি, কিন্তু আবার কন্টিনিউ হবে। ক্লাস নাম্বার 6 আমরা শুরু করছি আজকে। অর্থাৎ আগে আমি কিন্তু 5টা মিক্সড জিকে প্র্যাকটিস তোমাদের করিয়েছিলাম। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তুমি পেয়ে যাবে। পাশাপাশি আমরা যে পেড কোর্স গুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে তুমি পাবে। এই TWS একাডেমি অ্যাপ ওপেন করলে পেড কোর্স অপশনে তুমি যাবে এবং সেখানে আমাদের বেশ কিছু পরীক্ষা ভিত্তিক ব্যাচ কিন্তু শুরু হয়েছে। একদম নতুন ব্যাচ রয়েছে WBPKP, ফাউন্ডেশন ব্যাচ, নতুন ব্যাচ ভার্সন 2। তো এই ব্যাচটা আমরা যদি দেখি 5 মাস ধরে আমরা ক্লাস করাবো এবং 15 মাস তোমরা এই ক্লাসের ভ্যালিডিটি বা ক্লাসের ডিউরেশন তোমরা পাচ্ছ। অর্থাৎ 15 মাস ধরে এই ক্লাসগুলো তোমরা বারবার দেখতে পারবে। পাশাপাশি আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা ব্যাচ শুরু হচ্ছে, পঞ্চায়েতের ফাউন্ডেশন ব্যাচ। এখানেও একেবারে শুরু থেকে শুরু করা হয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক ক্লাস তোমরা পাচ্ছ। পাশাপাশি আমাদের আরো অনেক ব্যাচ রয়েছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, রেল ব্যাচ, মিসলেনিয়াস, আপার প্রাইমারি বা অন্যান্য আরো অনেক ব্যাচ রয়েছে। কেপি প্র্যাকটিস ব্যাচ এখানে আরো সবগুলো নেই। যাই হোক, তো আমরা শুরু করছি আজকে এমসিকিউ প্র্যাকটিস। প্রত্যেকে যারা ক্লাসে আছো প্রশ্ন উত্তর শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, গ্রিসের রাজধানী কোনটি? গ্রিস একটি দেশ, আমরা প্রত্যেকে জানি, এবং গ্রিস এই দেশের নামটা আমরা সেই অলিম্পিকের সঙ্গে জড়িয়ে ফেলেছি, তাই না? অলিম্পিকে আমরা জানি যে সব থেকে প্রাচীন অলিম্পিক শুরু হয় গ্রিসে, এবং তোমার আধুনিক অলিম্পিকও গ্রিসে শুরু হয়েছিল। তো গ্রিসের রাজধানী কি হবে? অ্যাথেন্স, বার্লিন, প্যারিস নাকি কায়রো? তো এই 4টে অপশনে 4টে দেশের রাজধানী আছে। সঠিক উত্তর এথেন্স। অপশন এ তোমরা যারা করছো উত্তর সঠিক হয়েছে। দেখো, পরীক্ষার হলে দেখবে সব রকম প্রশ্ন তুমি পাচ্ছ। অর্থাৎ পরীক্ষায়, যে কোনো পরীক্ষা তুমি দাও, কিছু সহজ, কিছু কঠিন, কিছু মডারেট কোশ্চেন কিন্তু পাবে, এবং সব রকম প্রশ্ন আমরা এখানে প্র্যাকটিস করাবো। তো গ্রিসের রাজধানী এথেন্স হলো। বার্লিন কার রাজধানী? জার্মানি। প্যারিস ফ্রান্সের রাজধানী। কায়রো মিশরের রাজধানী, ইজিপ্ট। তো এই রাজধানীগুলো আমাদের জানতে হবে। স্ট্যাটিক জিকে পার্টটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে যে নোলট্রাম কোন দেশের মুদ্রার নাম? নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। তো বিভিন্ন দেশের মুদ্রা এবং তাদের ভাষা কি সেগুলো আমাদের জেনে রাখতে হবে। বিশেষ করে আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে সেগুলো তো অবশ্যই জানতে হবে, এবং আরো অনেক হাইলাইটেড দেশ যেগুলো বর্তমান চর্চায় থাকবে বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, সেইগুলো সম্পর্কে আমাদের নলেজ রাখতে হবে। তো নোলট্রাম এটি হচ্ছে ভুটানের মুদ্রার নাম, নেপালে হচ্ছে নেপালি রুপি, বাংলাদেশ হচ্ছে টাকা, মায়ানমারটা ইম্পর্টেন্ট, মায়ানমার হচ্ছে কিয়াত, এটা হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম। কোশ্চেন নাম্বার 3, পোলিও কি বাহিত রোগ? পোলিও এটি কি ব্যাকটেরিয়া ঘটিত নাকি ভাইরাস ঘটিত বা ভাইরাস বাহিত নাকি ছোঁয়াচে? অপশন ডি কোনটি নয়। আমরা জানি যে শিশুদের জন্মের পর থেকে সম্ভবত 5 বছর নাকি পোলিও টিকা কিন্তু দেওয়া হয়। পোলিও এমন একটা রোগ যেখানে স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে, বিভিন্ন শারীরিক দুর্বলতা বা অঙ্গ প্রত্যঙ্গ, হাড়ের মধ্যে গঠনগত ত্রুটি হতে পারে এই রোগ যদি হয়। তো পোলিও এটি কিন্তু ভাইরাস ঘটিত রোগ, পোলিও মাইলাইটিস, এটি হচ্ছে ভাইরাস এর নাম। পোলিও রোগের টিকাকে আবিষ্কার করেছিল, এটা পরীক্ষা দিয়ে থাকে বিজ্ঞানী জোনাস সাল্ক। নামটা মনে রাখতে হবে, বিজ্ঞানী জোনাস সাল্ক পোলিও টিকা আবিষ্কার করেছিলেন। তাহলে পোলিও আমরা মনে রাখবো, এটি ভাইরাস ঘটিত রোগ, এটা স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে আর কি। কোশ্চেন নাম্বার 4 আসবো, পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়েছে? পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়েছে? অপশন এ গরুমারা অভয়ারণ্য, অপশন বি বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশন সি সুন্দরবন, অপশন ডি জলদাপাড়া। তাহলে এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তো পশ্চিমবঙ্গে আমরা জানি
বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 6টি জাতীয় উদ্যান আছে এবং 15টি অভয়ারণ্য আছে। তো এর মধ্যে আমরা জানবো যে কিছু অভয়ারণ্য আবার ন্যাশনাল পার্কের মর্যাদা পেয়েছে। তো যেমন জলদাপাড়া এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এটি কোথায় বলতো? জলদাপাড়াটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? এটা কিন্তু আলিপুরদুয়ার জেলায় পড়ছে। আলিপুরদুয়ার, বর্তমান আলিপুরদুয়ার জেলায় পড়ছে এবং এটি গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। একশৃঙ্গ গন্ডার। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সব থেকে বেশি একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলের জলদাপাড়া। পরবর্তী কোশ্চেন আসবো। কোশ্চেন নাম্বার 5 বলছে কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? খুব পরীক্ষা আসে প্রশ্নটা, WBCS থেকে শুরু করে অন্যান্য যে কোনো পরীক্ষায়, সেটা রাজ্যের বা কেন্দ্রের পরীক্ষায় কিন্তু আসে। তো ভারতবর্ষে আমরা জানি যে ব্রিটিশ শাসনকালে দুটো আইন খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সতীদাহ প্রথা আর বিধবা বিবাহ আইন। এই দুটোর মধ্যে কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। সতীদাহ প্রথা যেটা রদ করেছিলেন রাজা রামমোহন রায়ের উদ্যোগে, লর্ড উইলিয়াম বেন্টিং তখন ছিল ভারতের গভর্নর জেনারেল ছিল, বা সেই সময় তোমার লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের গভর্নর নয় বরং বাংলার গভর্নর জেনারেল ছিল। 1833 সনদ আইন দ্বারা বাংলা থেকে ওটা ভারতের গভর্নর জেনারেল হয় যদিও। তো সতীদাহ প্রথাটা 1829, এটা কিন্তু মনে রাখতে হবে। একই সঙ্গে বলে রাখলাম সতীদাহ প্রথাটাও আইন করে রদ করা হয়েছিল, আর বিধবা বিবাহ আইন এটা 1856 সালে। এটা কার উদ্যোগে? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে এই আইনটা কিন্তু পাশ হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে। এবং সেই সময় যদি বলা হয় যে ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন, ভারতবর্ষের গভর্নর জেনারেল পদে কে ছিলেন সেই সময়? লর্ড ডালহৌসি নাকি লর্ড ক্যানিং? বলো, এটা কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায়, কনফিউশন লাগে। এটা হচ্ছে লর্ড ক্যানিং এর আমলে। যখন আইনটা পাস হচ্ছে তখন কিন্তু লর্ড ক্যানিং ভারতের ভাইসরয়। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। পাশাপাশি আর একটা প্রশ্ন আসে যে এই বিধবা বিবাহ আইনের যে প্রসেসিংটা কিন্তু একদিনে হয়নি, বেশ বহু সময় ধরে এটা হয়, এবং এই প্রসেসিংটা বেশিরভাগটা লর্ড ডালহৌসির সময় হয়েছিল, যার কারণে অনেকে ডালহৌসি অ্যান্সার করে ফেলে। বাট না, যখন আইনটা পাস হচ্ছে ফাইনালি, তখন লর্ড ক্যানিং ছিল ভারতবর্ষের গভর্নর জেনারেল। আমরা জানি 1856 পর 1857 সাল সিপাহী বিদ্রোহ হবে, এবং সিপাহী বিদ্রোহের পরবর্তী ভারতের শাসনভার কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ সরকার দায়িত্বভার নেবে, এবং সেই ভারতের গভর্নর জেনারেল পদটা কিন্তু স্টপ হবে এবং ভাইসরয় পদ চালু হয়। যাই হোক, তো সেটা লর্ড ক্যানিং এর সময় হয়। তাহলে সতীদাহ প্রথা এইটা রদ করা হয়েছিল 1829-এ, আর বিদ্যাসাগর উদ্যোগে বিধবা বিবাহ আইন পাস হয় 1856 সালে। কোশ্চেন নাম্বার 6 আসবো। কামেট পর্বত এটি কোন রাজ্যে অবস্থিত? কিছুদিন আগে WBCS প্রিলিমস পরীক্ষা ছিল, তো সেই পরীক্ষায় দেখবে একটা প্রশ্ন ছিল নিম্নের কোন পর্বত হিমালয় পর্বতে অন্তর্ভুক্ত নয়? তো একটা অপশন ক্যামেট ছিল, একটা K2 ছিল, আরো দুটো ছিল। তো আমরা জানবো যে কামেট পর্বত কিন্তু হিমালয় পর্বতের অংশ, এবং এটি ভারতবর্ষের, তোমরা এখানে মধ্যপ্রদেশ গুজরাট প্রথমে এলিমেন্ট করতে পারছো, জম্মু কাশ্মীর নয়, এটা উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো কামেট পর্বত এটি উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 7 বলছে কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেন? এই উপাধি কে নিয়েছিলেন? গোপাল, প্রথম মহিপাল, ধর্মপাল নাকি দেবপাল? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে থাকে। দেখো, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে। বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করে? এটা পরীক্ষা আসে। বিক্রমশিলা বিহার এটা প্রতিষ্ঠা করে ধর্মপাল, পাল রাজা ধর্মপাল। এবং বিক্রমশিলা বিহারের পাশাপাশি আরেকটা আছে সোমপুর বিহারকে নির্মাণ করেন, সেটাও পাল রাজা ধর্মপাল। তো পাল বংশ আমরা দেখবো যে বাংলাতে ছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, তাই তো। এবং শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয় বলতো? দেবপালকে সম্ভবত, এটা তোমরা দেখবে। যাই হোক, তো পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল। গোপাল ছিল প্রথম স্বাধীন রাজা বা
জনগণ তাকে নির্বাচিত করেছিল। শশাঙ্কের পরে দীর্ঘ 100 বছর, প্রায় 113 বছর পরে বাংলায় প্রায় 750 খ্রিস্টাব্দ নাগাদ পাল বংশের প্রতিষ্ঠা হবে। এবং পাল বংশ প্রায় কিন্তু কম বেশি 400 বছরের একটা রাজবংশ ছিল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 আসবো। অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় কত বছর পর পর? অর্থ কমিশন আমরা বহুবার আলোচনা করেছি। কিছুদিন আগে ডাব্লিউবিসিএস প্রিলিমসে একটা ছিল যে অর্থ কমিশন গঠিত হয় কোন ধারা বলে, বা এই রিলেটেড প্রশ্ন ছিল, দুটো প্রশ্ন ছিল, কোনটা ভুল আছে বা কোন ধারা বলে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন এটি গঠিত হয় রাষ্ট্রপতি দ্বারা, এটা একটা প্রশ্ন হতে পারে। এবং এটি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এটা গঠিত হয়। এবং ভারতবর্ষের সংবিধানে ধারা নম্বর 280 এই ধারার অধীনে অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশনের কাজ কি? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে রাজস্ব বিনিময়টা কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তো কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে ফিনান্স কমিশন। বর্তমান যদি আমরা বলি যে ফিনান্স কমিশনের চেয়ারম্যানকে, বর্তমান 16তম ফিনান্স কমিশনের চেয়ারম্যান রয়েছেন ডক্টর অরবিন্দ পানাগড়িয়া। ডক্টর অরবিন্দ পানাগড়িয়া তিনি কিন্তু ফিনান্স কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। এটা একটু মনে রাখতে পারো। 16তম ফিনান্স কমিশন বর্তমানে ভারতে আছে এবং তার চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়া। তাহলে ফিনান্স কমিশন গঠিত হয় 280 নম্বর ধারার অধীনে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর, যেটা গঠন করেন রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 9 ইতিহাস থেকে প্রশ্ন। রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? রিয়েল ফাউন্ডার অফ রাষ্ট্রকূট ডাইনেস্টি, প্রথম কৃষ্ণ, দান্তিদুর্গ, দ্বিতীয় গোবিন্দ ধ্রুব। তো এখানে রাইট অ্যান্সার কি হবে প্রত্যেকে বলবে। রাষ্ট্রকূট বংশ এটা আমরা দেখব দক্ষিণ ভারতের একটা বংশ এবং মোটামুটি 753 সাল নাগাদ এটি প্রতিষ্ঠিত হয়। আমরা দেখব যে চালুক্য বংশের পরবর্তীতে এই বংশ প্রতিষ্ঠিত হয়। কীর্তিবর্মনকে হারিয়ে দন্তিদুর্গ এই বংশ প্রতিষ্ঠা করে। রিয়েল ফাউন্ডার বলা হয় দন্তিদুর্গকে। আর প্রথম অমোঘবর্ষ নাম শুনে থাকবে রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় প্রথম অমোঘবর্ষকে। রাষ্ট্রকূট বংশ দক্ষিণ ভারতের একটি রাজবংশ ছিল। কোশ্চেন নাম্বার 10 সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? উত্তর কি হবে? পূর্ব থেকে পশ্চিমে। শনি, বুধ, শুক্র নাকি কোনটি নয়? তো আমরা সৌরজগতে বর্তমান যে 8টি গ্রহ আমরা বলে থাকি, তো সেই গ্রহের মধ্যে বেশিরভাগ গ্রহ আমরা দেখব পশ্চিম থেকে পূর্বে ঘোরে। দুটো গ্রহ আছে যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরতে থাকে। তো সেই গ্রহ দুটির নাম কি? উত্তর হবে এখানে যে অপশন আছে এর মধ্যে শনি, বুধ, শুক্র, একটা আছে শুক্র গ্রহ আছে এবং আরেকটি হচ্ছে ইউরেনাস। ইউরেনাস এটিও কিন্তু বলা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। এই দুটো গ্রহের নাম আমরা পাচ্ছি যেগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে আর বাদ বাকিগুলো পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। পরবর্তী কোশ্চেন আসবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে দেওয়ানি লাভ করে? দেওয়ানি লাভটা কি? দেওয়ানি লাভ বলতে একটা বাণিজ্যিক ছাড়পত্র আমরা বলতে পারি, বাণিজ্যিক একটা চুক্তিপত্র বা ছাড়পত্র বলতে পারি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কার কাছ থেকে, এটা প্রশ্ন, এবং কত সালে? আমরা দেখব 1765 সালে একটা চুক্তি হবে, চুক্তিটার নাম এলাহাবাদ চুক্তি। এবং এলাহাবাদ চুক্তির পরবর্তীতে আমরা দেখব এই দেওয়ানি লাভ করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। তাহলে দ্বিতীয় শাহ আলম নামটা মনে রাখতে হবে এবং 1765 এই সালটাও মনে রাখতে হবে। বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল। বাংলা, বিহার এবং উড়িষ্যা এই 3টে স্থানের দেওয়ানি লাভ করেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোশ্চেন নাম্বার 12
বৈদ্যুতিক ফিলামেন্ট, বৈদ্যুতিক ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি হয়? ইলেকট্রিক যখন যাচ্ছে ওই ফিলামেন্টটা উত্তপ্ত হয়ে আলোকিত হয়, অর্থাৎ আলো দেয়, উজ্জ্বল হয়। যত ওখানে তড়িৎ প্রবাহিত হবে তত উজ্জ্বল হবে। তো এই ফিলামেন্ট বলা হচ্ছে লোহা, নাইক্রোম, টাংস্টেন না গ্রাফাইট দিয়ে তৈরি হয়। ফিলামেন্ট মনে রাখতে হবে অবশ্যই টাংস্টেন ধাতু দ্বারা তৈরি হয়। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন আসবো, ইউরিয়া এটা মানব দেহে হবে। মানব দেহে কোথায় সংশ্লেষিত হয় বা সংশোধিত হয় আছে, যাই হোক, তো এখানে উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 13, যকৃৎ, প্লীহা, হৃৎপিণ্ড, পাকস্থলী। তো আমরা দেখবো মানব দেহে ইউরিয়া যকৃতে তৈরি হয় বা সংশ্লেষিত হয়। কোশ্চেন নাম্বার 14, মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি? তো বিভিন্ন দেশের পার্লামেন্ট নাম কিন্তু বিভিন্ন রকম আছে, যেমন আমেরিকা পার্লামেন্টের নাম কংগ্রেস, ভারতবর্ষে আমরা পার্লামেন্ট বা সংসদ বলছি। এরকম বেশ কিছু দেশে নাম বিভিন্ন রকম রয়েছে। জাপানে আছে ডায়েট, ডুমা হচ্ছে রাশিয়া, ঠিক আছে, মজলিস হচ্ছে মালয়েশিয়া, পিপুলস মজলিস রয়েছে মালদ্বীপে, ডায়েটটা হচ্ছে জাপানে, নেসেট ইসরায়েলের, ডুমা রাশিয়াতে। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 15, বল ইনটু সময় এটাকে আমরা কি বলতে পারি? বলো। তো এখানে আমরা যেটা পাচ্ছি, বল ইনটু সময়, অর্থাৎ কার্য এবং শক্তির রাশিটা মূলত একই। এটা মানে হচ্ছে বল ইনটু সরণ, বলের সঙ্গে সরণ। আচ্ছা, আমরা বল মানে বলি ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। তাহলে এখানে ত্বরণ মানে আমরা বলতে পারি, ত্বরণ মানে বলতে পারি বল ভাগ ভর। ত্বরণ মানে হচ্ছে বল ভাগ ভর। পড়ে থাকছে ঘাত, ঘাত ইনটু বল মানে বল ইনটু সময়, এটাকে আমরা ঘাত বলতে পারি। অপশন এ সঠিক উত্তর হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16 বলছে, দ্রবণের মধ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে এবং যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থাকে নির্দেশ করে তাকে কি বলা হয়? তো রসায়ন বিজ্ঞানে একটা চ্যাপ্টার রয়েছে সলিউশন বা দ্রবণ। তো দ্রবণের বেশ কিছু প্রকারভেদ তো আছে, এবং দ্রবণটা গঠিত হচ্ছে কিভাবে? দুটো জিনিস লাগে, একটা দ্রাবক একটা দ্রাবক। তাহলে দ্রবণ বা সলিউশন মানে আমরা দুটো জিনিসকে বলছি, একটা দ্রাবক প্লাস দ্রাবক। অর্থাৎ ধরো তুমি একটা জল এবং চিনি দিয়ে শরবত বানাচ্ছ, তাহলে শরবতটা হচ্ছে তোমার একটা দ্রবণ, শরবতটা হচ্ছে দ্রবণ। এখানে তুমি মেশাচ্ছ চিনি এবং জল, চিনির সঙ্গে জল মেশালে, তাহলে এখানে কোনটা বেশি থাকবে? আমি এখানে সিকোয়েন্সটা লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে চিনি থাকবে কম, জল থাকবে বেশি, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জলের যেমন ফিগার মানে ভৌত অবস্থা, একটা কাঁচের গ্লাসে তুমি 1 গ্লাস জল নাও আর 1 গ্লাস চিনি প্লাস জলের মিশ্রণে শরবত নাও, দেখবে বোঝা যাচ্ছে না। অর্থাৎ এই দ্রাবকের ভৌত অবস্থাটাকে নির্দেশ করবে এই দ্রবণটা। অর্থাৎ এখানে আমরা উত্তর করব দ্রাবক। তাহলে এখানে জলটা কিন্তু দ্রাবক আর দ্রাবক হচ্ছে চিনি। তাহলে একটা দ্রবণ যেখানে দেখা যাবে যেটা বেশি থাকে সেটাই কিন্তু দ্রাবক হবে, যেখানে দ্রাবকটা দ্রবীভূত হয়ে থাকবে। ওকে, এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা এক্সাম্পল মাথায় রাখলেই তুমি এই ধরনের প্রশ্ন সলভ করতে পারবে। কোশ্চেন নাম্বার 17 বলছে, নিচের যুগ্মগুলির কোনটি আইসোইলেকট্রনিক? আইসোইলেকট্রনিক মানে হচ্ছে সমসংখ্যক ইলেকট্রন আছে, সমসংখ্যক ইলেকট্রন আছে, এটা তোমাকে খুঁজে বার করতে হবে। প্রথম আছে কার্বন ডাই অক্সাইড,
অর্থাৎ দুটো ইলেকট্রন সমান হবে। কার্বন ডাই অক্সাইড CO2 তে আমরা যদি ইলেকট্রন দেখি, কার্বনের ইলেকট্রন হচ্ছে 6টা, অক্সিজেন হচ্ছে 8টা। তাহলে এখানে অক্সিজেন O2 আছে, O2 মানে হচ্ছে 8 × 2 16, টোটাল হয়ে যাচ্ছে 16 আর 6 22টি। আর পাশাপাশি ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে 17টি। তাহলে এখানে 17 আর 22 সংখ্যা দুটো সমান হলো না। পরবর্তী আমরা যদি দেখি, নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন 8, 28 7 15, আর এটা তো হলো 22, তাই তো? এটাও হচ্ছে না। কার্বন ডাই অক্সাইড 22, এখানে C হচ্ছে 6, N হচ্ছে 7, মানে 13 হচ্ছে না, N2 মানে 14, C হচ্ছে 6 আর অক্সিজেন হচ্ছে 8, 8 আর 6 14। এই দুটো কিন্তু আমরা দেখব আইসোইলেকট্রনিক, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা দুটোতে সমান, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস। তো এখানে ইলেকট্রন সংখ্যা সমান কোনটা খুঁজে বার করতে হবে। কোশ্চেন নাম্বার 18, অপসারী লেন্স কোনটি? লেন্স আমরা যদি দেখি, সাধারণত আমরা এরকম দেখতে পাবো, এটা এক ধরনের লেন্স। আবার একটা লেন্স আমরা পেতে পারি এরকম হতে পারে। এটা বেসিক ছবি তোমাদের আমি বলছি। এটা কি বলতো? এটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স, যেটাকে ইংলিশে আমরা বলি কনভেক্স লেন্স, এটাকে বলছি অবতল লেন্স, যেটাকে ইংলিশে কনকেভ বলা হয়। অপসারী, আমরা আলোক রশ্মি যখন আলোচনা করি, আলোক রশ্মি 3 রকমের হয়, একটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি, একটা অপসারী, একটা অভিসারী। অপসারী মানে হচ্ছে, ধরো আলোটা এইভাবে পড়ছে এবং এই আলোটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তো এটাকে আমরা বলি অপসারী আলোক রশ্মিগুচ্ছ। তো এই অবতল লেন্সের কাজটাই হচ্ছে আলোটাকে ছড়িয়ে দেওয়া, এই জন্য এই লেন্সটাকে আমরা অপসারী লেন্স বলতে পারি। তো এখানে অপশন সি অবতল লেন্স, এটাকে আমরা অপসারী লেন্স বলতে পারি। আর উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। অভিসারী লেন্সও বলা হয় উত্তল লেন্সকে। এখানে কি হয়, আলোটা বিভিন্ন দিক থেকে এসে একটা বিন্দুতে মিলিত হয়, এটাকে বলা হয় অভিসারী লেন্স। কোশ্চেন নম্বর 19, ওয়াটার ইকুইভ্যালেন্ট রাশিটির একক কি? ওয়াটার ইকুইভ্যালেন্ট মানে কি? এর বাংলাটা হচ্ছে জল সম। জল সম, এই কথাটা তোমরা পাচ্ছ কোথায়? ফিজিক্যাল সায়েন্স একটা চ্যাপ্টার হচ্ছে তাপ ও তাপমাত্রা, অবস্থার পরিবর্তন, সেই জায়গায় তোমরা এটা পাবে। জল সম, তাপগ্রাহিতা কাকে বলে, অপেক্ষিক তাপ কাকে বলে, জল সম কাকে বলে? জল সম সংজ্ঞাটা কি? কোন একটা বস্তু, তার তাপ আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে চাইছি। ধরো এই একটা পেন, এটা ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, এটাকে আমরা 21 ডিগ্রি করতে চাইছি। 21 ডিগ্রি করতে গিয়ে দেখলাম ধরো 500 ক্যালোরি তাপ আমাকে দিতে হয়েছে এই বস্তুটাকে 1 ডিগ্রি বাড়াতে। এবার জল সমটা হচ্ছে ওই 500 ক্যালোরি তাপ কত পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে পারছে, ওটাকে বলা হবে এই বস্তুটা জল সম। অর্থাৎ একটা বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে গেলে যে পরিমাণ তাপ লাগে, ওই তাপ যত পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে পারছে, যত পরিমাণ, অর্থাৎ এটা ভরের আমরা কথা বলছি, যে পরিমাণ ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে পারছে, সেটাকে ওই বস্তুর ওয়াটার ইকুইভ্যালেন্ট বা জল সম বলা হয়। তাহলে ওয়াটার ইকুইভ্যালেন্ট বা জল সম আদতে একটা জলের ভর, ধরো 30 গ্রাম জলের ভরটাকে 1 ডিগ্রি বাড়াতে পারছে, তাহলে এই বস্তুটা জল সম 30 গ্রাম, এইভাবে কিন্তু এটাকে বলা হয়। তাহলে জল সম এটা অ্যাকচুয়াল একটা ভরের কথা বলা হচ্ছে, যে কত গ্রাম জল বা কত কেজি জলের উষ্ণতা বাড়াতে পারছে জল সম। তাহলে সিজিএস একক আমরা বলবো গ্রাম, আর এসআই একক হচ্ছে কিলোগ্রাম, অর্থাৎ ভরের এককটাই কিন্তু জল সমের একক হয়ে গেল।
পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 20 বলছে নিচের কোনগুলির একক সমান নয়। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বেশি আসছে এখন বর্তমান যা ট্রেন্ড। তুমি যদি রিসেন্ট, আমি WBCS টা বলছি কারণ পরীক্ষাটা হয়েছে, তো সেখানে এরকম 9 জাতীয় প্রশ্ন কিন্তু প্রচুর ছিল। অর্থাৎ এই প্রশ্নগুলো সলভ করতে গেলে তোমাকে কিন্তু সবগুলো জানতে হবে, সবগুলো জানতে হবে, অর্থাৎ একটু ডেপথে পড়তে হবে। সে আগেকার মতো আর ফ্ল্যাট কোশ্চেন খুব একটা আসছে না, বা সেই সংখ্যাটা কমে গেছে। তোমাকে দিনের সাপেক্ষে আস্তে আস্তে নিজেকে আপগ্রেড করতে হবে, একটু ডিটেলস জানতে হবে সমস্ত সাবজেক্ট থেকে। তো সমস্ত সাবজেক্ট ভিত্তিক জ্ঞানটা কিন্তু দরকার এবং একটু ডেপথে দরকার। একক সমান নয়, তাহলে প্রথম পয়েন্ট আসবো ভরবেগ এবং বল। ভরবেগ এবং বল দুটো আলাদা রাশি। ভরবেগ যেটাকে আমরা ইংলিশে মোমেন্টাম বলছি, ভরের সঙ্গে বেগের গুণফল। আর বল মানে কি? ভরের সঙ্গে ত্বরণের গুণফল। বল মানে হচ্ছে ভরের সঙ্গে অ্যাক্সিলারেশন বা ত্বরণের গুণফল। এই দুটোর একক কখনো এক হবে না। আমরা বলের একক জানি সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই তে নিউটন। ভরবেগের একক ডাইন ইনটু সেকেন্ড, এসআই তে নিউটন ইনটু সেকেন্ড। তাহলে এই দুটোর একক সমান নয়, প্রথমেই আমরা পেলাম। পরবর্তী অপশনগুলো একটু মিলিয়ে নেবে। ত্বরণ এবং মহাকর্ষীয় ত্বরণ একক একই হবে। গতি এবং বেগ, স্পিড এবং ভেলোসিটি একই। দূরত্ব সরণ দুটো একটা ডিস্টেন্স কি বোঝাচ্ছে। তাহলে অপশনে এখানে কিন্তু এদের একক সমান নয়। পুরনো তৈলচিত্রে কালো রং পরিষ্কার করা যায় কিসের দ্বারা? পুরনো তৈলচিত্রে বিভিন্ন পেন্টিং এ দেখা যাবে যে কালো রংটাকে পরিষ্কার করার জন্য পুরনো ছবি একটা পাওয়া গেছে, সেটাকে ক্লিয়ার করার জন্য, একটা পরিষ্কার করার জন্য যে উপাদানটা ব্যবহার করা হয় সেটা কি? ক্লোরিন জল, হাইড্রোজেন পারঅক্সাইড, জায়মান হাইড্রোজেন, নাকি অক্সালিক অ্যাসিড? তো এখানে রাইট অ্যান্সার কি হতে পারে বলো? কালো রং পরিষ্কার করার জন্য আমরা দেখব হাইড্রোজেন পারঅক্সাইড, যার সংকেত H2O2, এই উপাদানটি কিন্তু ব্যবহার করা হয়। অপশন নাম্বার বি। পরবর্তী কোশ্চেন, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একক? এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, পরীক্ষাটা মেনশন নেই বাট পরীক্ষা আসা প্রশ্ন। অপশন এ সেন্টিমিটার ভাগ সেকেন্ড, অপশন বি সেন্টিমিটার, অপশন সি পাস্কাল, অপশন ডি হার্জ। তো এখানে সঠিক উত্তর কি হতে পারে? তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ইংলিশে ওয়েভ লেন্থ বলছি। তো ওয়েভ লেন্থ সাধারণত আমরা অ্যামস্ট্রম, ন্যানোমিটার বা আরো অনেক এককে মাপা যেতে পারে। মূলত এগুলো একটা দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যের একক কখনোই সেন্টিমিটার বা সেকেন্ড হতে পারে না। এটা কিসের একক? বেগের একক। সেন্টিমিটার নিঃসন্দেহে হতে পারে, পাস্কালটা চাপের একক, আর হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ কিন্তু আলাদা। কম্পনশীল বস্তু 1 সেকেন্ডে কতবার কাঁপছে, পূর্ণ কম্পন হচ্ছে, তাকে ওই বস্তুর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলা হয়। তো কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ বা সাইকেলস পার সেকেন্ড। ওকে, আর তরঙ্গ দৈর্ঘ্য একক, এটা অ্যাকচুয়ালি তাহলে একটা দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা অপশন কি নেব? সেন্টিমিটার। অবশ্যই এখানে রাইট অ্যান্সার নিতে হবে, কারণ এটা একটা লেন্থ বা দৈর্ঘ্য। কোশ্চেন নাম্বার 23, পজিট্রন কণা কে আবিষ্কার করেন? এই পজিট্রন কণাটা কি, কোথায় পাওয়া যায়? আমরা পরমাণুতে আমরা দেখব যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এইগুলো হচ্ছে পার্মানেন্ট কণা, স্থায়ী কণা। এছাড়াও কিছু কণা, অস্থায়ী কণা পাওয়া যায়। তো সেই অস্থায়ী কণার মধ্যে একটা আমরা পজিট্রন পেতে পারি। এই পজিট্রন, এটা আবিষ্কারক বিজ্ঞানী কার্ল অ্যান্ডারসন। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে, কার্ল অ্যান্ডারসন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 24, চাপ বাড়ালে বা চাপ বাড়লে কোনটির জলের দ্রাব্যতা বাড়ে? অর্থাৎ প্রেসার বাড়িয়ে দিলে জলে বেশি পরিমাণ দ্রবীভূত হতে পারে। এখানে কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড বা নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড? অপশন ডি কোনটি নয়। তো এখানে
সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কার্বন ডাইঅক্সাইড, CO2। আমরা দেখব বিভিন্ন সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কসে কার্বন ডাইঅক্সাইড এর দ্রাব্যতা বেশি হওয়ার কারণে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে, তো এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু থাকে। কোশ্চেন নাম্বার 25, ইতিহাস থেকে প্রশ্ন, লাস্ট কোশ্চেন, মৃচ্ছকটিকম এই নাটকটি রচয়িতা ছিলেন কে? উত্তর আমরা কি করব, খুব ইজি একটা প্রশ্ন এবং খুব পরিচিত একটা প্রশ্ন। অপশন সি শূদ্রক এখানে সঠিক উত্তর হয়ে যাবে। একটা হোমওয়ার্ক দেব, দিয়ে আমরা আজকে সেশন এন্ড করব। তো কোশ্চেনটা হচ্ছে কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লাতে? তো 25 কোশ্চেনের মধ্যে তোমাদের সঠিক উত্তর কি কটা করতে পারলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো আমাদের ক্লাসগুলো করতে থাকো, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তোমার পরীক্ষা কখন কি হবে সেটা পরের কথা, তুমি কতটা প্রস্তুতি নিতে পেরেছো সেটা বড় কথা, তুমি কতটা রেডি সেটা দেখতে হবে। সাবজেক্ট ধরে ধরে তোমাকে পড়তে হবে, একেবারে চ্যাপ্টার ভিত্তিক পড়তে হবে, তবেই কিন্তু একটা সাবজেক্ট ভালো জায়গায় তুমি যেতে পারো, সাবজেক্ট উঠবে আর কি, সহজভাবে বললেও। যাই হোক, তো আমরা সেশনটা এখানে এন্ড করছি। তোমরা ক্লাসগুলো করতে থাকো, আশা করি অনেক অনেক উন্নতি হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, বাই।